দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন। মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে। দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শান্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ কি? উত্তর, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। আলোচ্য অংশে কবি 3 পাহাড়ের কোলে রাত্রির অবসানে সূর্যের সোনালি আলোয় উদ্ভাসিত সবুজ গ্রামের বর্ণনা প্রসঙ্গে একথা বলেছেন। আলোচ্য অংশের বক্তব্য কি? 3 পাহাড়ের কোলে সকালের সোনালি সূর্য যখন তার লাল রঙের ঘোমটা খোলে, তখনই প্রতিভাত হয় চোখের সামনে গাছের সবুজ ডুরে শাড়ি পরে থাকা 3 পাহাড়ের কোলের গ্রামগুলি। গ্রামগুলি জেগে ওঠে শিশুর কলরবে। কবির মতে শহরের গণ্ডিবদ্ধ জীবনের বন্দিত্ব ঘুচিয়ে এখানে না এলে সহজে বাঁচার উপলব্ধি মনে আসে না। কাবুলিওয়ালা গল্প কথকের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, কাবুলিওয়ালা গল্পে কথকের চরিত্রটি কাবুলিওয়ালার চরিত্র চিত্রণে বিশেষ সহায়তা করেছে। কথকের সাহায্যে রহমত আবার দেশে ফিরে গেছে তার স্ত্রী ও কন্যার কাছে। কথকের কাছেই রহমত সম্বিত ফিরে পেয়েছে। কথক পেশায় লেখক এবং উদ্ভিজ্জ প্রকৃতির। বাড়ির বাইরে চাইতে কোথাও দূরে যাওয়া তার পছন্দ হয় না। তাই নদ নদী, পাহাড় পর্বত, প্রাকৃতিক সৌন্দর্য তাকে আকৃষ্ট করে। তাই তিনি বিদেশি দেখলেই তার সঙ্গে আলাপ সূত্রে তাদের যা কিছু জানতে চেষ্টা করেন। উত্তরটি আরেকটু রয়েছে। রহমতের দুঃখে তিনি দুঃখিত। রহমতের পিতৃত্ব দেখে তিনি নিজে উপলব্ধি করেছেন যে সেও পিতা, তিনিও পিতা। এ বিষয়ে দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। কথক যুক্তিবাদী, তাই স্ত্রীর মতো রহমতকে ছেলেধরা হিসাবে সন্দেহ করে তার বাড়িতে আসতে বারণ করতে পারেন না। তাই সে কারণেই স্ত্রীর সন্দেহবাতিকতাকে তিনি ইন্ধন যোগাননি। তিনিও পিতা, রহমতও পিতা, উভয়ের মিল পিতা হিসাবে। আর এ কারণেই রহমতকে তিনি তার মেয়ের কাছে ফিরে যাবার জন্য আর্থিক সাহায্য করেন। কথক ভাবেন যে রহমতের সঙ্গে তার মেয়ের মিলনে মিনির বিবাহিত জীবন সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? সত্যি কি ঘটেছিল? উত্তর, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অন্তর্গত। ঘটনাটি হচ্ছে তপনের লেখা প্রথম দিন গল্পের সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়া। তপন কোনো দিন ভাবতেও পারেনি যে সে লেখক হতে পারে, তারই লেখা পত্রিকায় ছেপে বের হতে পারে। কিন্তু তপনের মেসোমশাইয়ের সাহায্যে অঘটনটি ঘটেছে। অর্থাৎ তার লেখা প্রথম দিন সন্ধ্যাতারা পত্রিকায় বের হয়েছে। এরপর কি হয়? এরপর যা ঘটে তা অভাবনীয়।
সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প ছেপে বের হয়েছে, ছাপিয়ে দিয়েছে তপনের মেসোমশাই। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরতে থাকে। সকলেই চোখ বোলায় আর বলে, বেশ হয়েছে। তবে শেষ পর্যন্ত তপন খুবই দুঃখিত হয়, কারণ তার লেখা আগাগোড়া গল্প বদলে গিয়েছে। বদলে গিয়ে দিয়েছে তার ছোট মেসো। কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো? বক্তা কে? কি বলতে চেয়েছে? উত্তর, বক্তা তপনের ছোট মাসি। তপনের লেখা আস্ত একটা গল্প দেখে ছোট মাসি একথা বলেছে। বলেছে যে কোনো জায়গা থেকে কপি করেনি তো? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন? তপন তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি ও মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে উত্তেজনায়। অবিনাশবাবুর বাড়ি থেকে আলোবাবুকে চলে যেতে হয় কেন? কারণ আলোবাবু একবার অবিনাশবাবুর ছেলের মুখে চুমো খাচ্ছিলেন, পরের বাড়ি কুকুরের মুখে চুমো খাচ্ছিলেন। এটা দেখে অবিনাশবাবুর স্ত্রী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সাধারণত সন্ন্যাসীদের পোশাক পরিচ্ছেদ কেমন হয়? উত্তর, সাধারণত সন্ন্যাসীরা জটাজুটধারী হয়। তাদের পরনে হয় গেরুয়া বসন, হাতে থাকে কমণ্ডলু ও চিমটে, সঙ্গে থাকে পেতে বসার মৃগচর্ম বা অজিন। এবার মারি তো হাতি, লুটি তো ভাণ্ডার। বক্তা কে? তাৎপর্য কি? উত্তর, বক্তা হরিদা। কথাটির অর্থ, দাও মারতে হলে ভালো দাও মারতে হবে, ছুঁচো মেরে হাত গন্ধ করা ঠিক হবে না। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। হরিদা কে? হরিদা একজন বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র। হরিদার অভাব আছে, কিন্তু তিনি অভাবে পড়েও লোভ জয় করেছেন, স্বভাব নষ্ট করেননি। তার সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে? উত্তর, তার সম্পর্কে এ কথা বলা হয়েছে কারণ ইচ্ছা করলে তিনি মানুষকে ঠকিয়ে দু পয়সা রোজগারের স্থিরতা নেই, তাই অভাব তার নিত্য সঙ্গী। তাই উনানের ভাতের হাঁড়িতে জল ফুটে যায়, তাতে চাল দেওয়ার ক্ষমতা তার থাকে না। দুবেলা পেটের দুমুঠো ভাতের জোগাড় করতে পারেন না তিনি। তিনি কি পছন্দ করেন? হরিদার এমন কাজ পছন্দ যাতে বৈচিত্র্য আছে, তাই বহুরূপীর পেশাই গ্রহণ করেছেন তিনি। তাই উপার্জন কম হয়, কিন্তু মানসিক শান্তি পাওয়া যায়। সে কারণেই সপ্তাহে দুদিন কি একদিন হয় পাগল, নয় বাউল কিংবা বাইজি সেজে বেরিয়ে পড়েন আনন্দ পেতে এবং লোককে আনন্দ দিতে। তিনি যেন ঘাটের সোপান হইতে পিছলে এক মুহূর্তে ডুব জলে গিয়া পড়িলেন। কার লেখা কোন গল্পের অন্তর্গত? তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান গল্পের অন্তর্গত, এটা দান হবে। ২ নম্বর, তিনি বলতে এখানে সদ্য হারানো এনাথশাহী জমিদারির মালিক শশীভূষণকে বোঝানো হয়েছে। তার এরূপ অবস্থা হওয়ার কারণ কি? তার এরূপ অবস্থা হওয়ার কারণ তার এনাথশাহীর খাজনা লুট। জমিদারির আয় ছাড়া অন্য আয়ের ব্যবস্থা তখন ছিল না, তাই তিনি ঘোর সংকটের মধ্যে পড়েন। বক্তব্যটি পরিস্ফুট করো। বক্তব্যটির অর্থ হল অকুল পাথারে পড়া। স্নানের ঘাটে স্নান করতে গিয়ে সাঁতার জানা না থাকলে হঠাৎ পা পিছলে জলে পড়ে গেলে প্রাণ সংশয় হতে পারে। শশীভূষণের অবস্থাও
তদ্রূপ বা এরূপ হয়। জমিদারির আয় হারিয়ে শশীভূষণ অকুল পাথারে পড়ে যান। সংসার চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। কার লেখা কোন কবিতার অন্তর্গত? বনভূমির ওপারে মনোভূমির দয় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতার অন্তর্গত। তিন পাহাড়ের কোলের ওপারের জগৎ অপরিচিত। বনভূমির পথের শেষেই শুরু হয়েছে রূপকথার রাজ্য, অর্থাৎ কল্পলোকের রাজ্য, মনোভূমির রাজ্য। তা চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তার জন্য মর্মচক্ষুর উন্মিলন দরকার। তিন পাহাড়ের কোলে কবিতার নামকরণ কতদূর সার্থক হয়েছে বলো। কবি তিন পাহাড়ের কোলেই নাগরিক জীবনের যন্ত্রণা থেকে মুক্তির আনন্দ খুঁজে পেয়েছেন। শহুরে জীবনের ব্যস্ততা, ভিড়কে পেরিয়ে যাওয়া বিলাসী তিন যুবক গেছেন তিন পাহাড়ের কোলে। দৃশ্য যেখানে ছবির মতো সুন্দর, নির্জনতা যেখানে সৌন্দর্যের আবহ নির্মাণ করে, সেখানে কোনো তৈরি পথ নেই, ফলে যে কোনো পথ তৈরি করে নেওয়া সম্ভব। উত্তরটি আরেকটু রয়েছে। ঝর্ণা, টিলা, পাথরের মধ্য দিয়ে সেই অজানার পথ কবি কল্পনা করেন। বনভূমির পথ যেখানে শেষ, সেখান থেকেই বোধহয় শুরু রূপকথার রাজ্যের। সকালের সোনালি সূর্য যখন তার লাল আলোয় ঘোমটা খোলে, তখনই প্রতিভাত হয় চোখের সামনে গাছের সবুজ ডুরি পড়ে থাকা তিন পাহাড়ের কোলের গ্রামগুলি। শহুরে গণ্ডির বন্দিত্ব ঘুচিয়ে না এলে সহজ বাঁচার উপলব্ধি তার মনে আসত না। সেই দিক নিয়ে বিচার করলে নামকরণ সার্থক। সাধু ভাষায় রূপান্তরিত করো। উপরেরটা চলিত ভাষা, নিচেরটা সাধু ভাষা। দেখো, আমাদের এক চাকর ছিল, তার নাম শ্যাম। শ্যামবর্ণ, দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তার বাড়ি। সে আমাকে ঘরের একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আমার চারিদিকে খড়ি দিয়ে গণ্ডি কেটে দিত। গম্ভীর মুখে তর্জনী তুলে বলে যেত, গণ্ডির বাইরে গেলেই বিষম বিপদ। উত্তর দেখো, এটা সাধু। আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। শ্যামবর্ণ, দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। সে আমাকে ঘরের একটা নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখে তর্জনী তুলিয়া বলিত, গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ। অমৃত জানত তার মা না বললে তার বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র সে নয়। সে স্কুলে যাওয়া ছেড়ে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাতে বাড়িতে ফিরতে রাজি হলো না। শেষমেশ তার মা হাল ছেড়ে দিয়ে অমৃতর জন্য তার বাবাকে নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এবার হবে সাধু ভাষায়। অমৃত জানিত তাহার মা না বলিলে তাহার বাবার রাজি হইবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সঙ্গে মানে এত খুব আস্তে আর কি, সে হাল ছাড়িবার পাত্র নহে। সে স্কুলে যাওয়া ছাড়িয়া দিল, খাওয়া ছাড়িয়া দিল এবং রাত্রিতেও বাড়ি ফিরিতে রাজি হইল না। শেষমেশ তাহার মা হাল ছাড়িয়া দিয়া অমৃতর জন্য তাহার বাবাকে নতুন জামা কিনিয়া দিতে রাজি করালেন।